Hello and welcome to Moral Entrepreneurs webinar series. It is a series of conversations with individuals who are committed to the establishment and enforcement of rules and regulations in the society. Today, it is a very special day because we have with us Mr. Ashik Abdullah Bhai from Kan Petiroi Foundation. Ashik Abdullah Bhai is working as Chief of Training and Outreach for Kan Petiroi Foundation. আমরা জানি যে কান পেতেরই ফাউন্ডেশন provides emotional support and suicide prevention helpline services. আশিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে আজকে আজকে আমরা আমাদের সেটিংটা সম্পর্কে একটু বলি। আজকে আমাদের সাথে যারা রয়েছে তারা সবাই ব্র্যাক ইউনিভার্সিটির সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ইয়ার স্টুডেন্টস। ম্যাক্সিমাম অফ দেম ফ্রম ইকোনমিক্স ডিপার্টমেন্ট, কিছু কিছু রয়েছে সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের, এবং কিছু রয়েছে ল এবং ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টস। সো আমরা একটা কোর্স পড়াই, সেটা হচ্ছে সোশিওলজি অফ ডিভিয়েন্স। এই কোর্সে আমরা বেসিক্যালি সোসাইটিতে কোনটা অ্যাকসেপ্টেবল, কোনটা নট অ্যাকসেপ্টেবল, কোনটা নর্মেটিভ, কোনটা নন নর্মেটিভ বিহেভিয়ার, অ্যাটিটিউড, এগুলো নিয়ে আমরা ডিসকাস করে থাকি। আমরা কান পেতেরই ফাউন্ডেশন নিয়ে কথা বলছিলাম আমাদের ডিসকাশনে, যে কান পেতেরই ফাউন্ডেশন তাদের যে ক্যাম্পেইন এবং কান পেতেরই ফাউন্ডেশনের রোল, কান পেতেরই ফাউন্ডেশন কিভাবে মানুষের অ্যাটিটিউড চেঞ্জ করছে টুয়ার্ডস মেন্টাল হেলথ, এটা নিয়ে আমরা ক্লাসে ডিসকাশন করেছিলাম। সেজন্য আশিক ভাই আপনাকে ইনভাইট করা। আজকে একটু আমরা আপনার কাছ থেকে শুনতে যাব যে কান পেতেরই ফাউন্ডেশনের অ্যাক্টিভিটিগুলো কি কি, এবং কান পেতেরই ফাউন্ডেশন কতটুকু অবদান রাখছে বাংলাদেশের মানুষের মেন্টাল হেলথ রিলেটেড যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড পরিবর্তনের ক্ষেত্রে কি ধরনের অবদান রাখছে, সেটা সম্পর্কে আমরা আজকে আপনার কাছ থেকে একটু জানতে চাবো। সো প্রথমে আশিক ভাই, প্রথমে একটু আপনার সম্পর্কে একটু বলবেন, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলবেন, এবং আপনি কান পেতেরই ফাউন্ডেশনের সাথে কতদিন কাজ করছেন এটা একটু আমাদেরকে জানাবেন সবাইকে। আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড যদি বলতে চাই, আমি ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আমি 2012-তে ব্র্যাক ইউতে এনরোল হই। আমার সাবজেক্ট ছিল সিএসই। আমি 2017-তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে ব্র্যাক থেকে বেরিয়েছি। তো কান পেতেরইর সাথে আমার জার্নিটা স্টার্ট হয় 2013-তে। কান পেতেরইর জার্নিটা 2013-তেই শুরু হয়। আমি 2013-তেই কান পেতেরইতে জয়েন করি। আমি প্রথমে জয়েন করি কান পেতেরইতে অ্যাজ এ ভলান্টিয়ার 2013 সালে। আমার কান পেতেরই সম্পর্কে আমি জানতে পারি ব্র্যাকেই একটা ওয়ার্কশপ হয়েছিল। কান পেতেরই তখনও স্টার্ট হয়নি। 2013 জানুয়ারিতে ব্র্যাকে একটা ওয়ার্কশপ হয়েছিল। সেখানে আমাদের ফাউন্ডার যে ইয়েশিম ইকবাল, উনি এসেছিলেন। উনি এসে কান পেতেরই সম্পর্কে আর কি আমাদেরকে জানিয়েছেন। আমরা তখন 40-45 জন স্টুডেন্টের মতো ছিলাম আমরা, যারা ওই সেমিনারটায় অংশগ্রহণ করেছিলাম। তো সেখান থেকে আমি কান পেতেরই সম্পর্কে জানতে পারি, এবং ওই সেমিনার শেষে কান পেতেরইর একটা ভলান্টিয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়েছিল। তো সেখান থেকে আমি ফর্মটা নিয়ে যাই, এন্ড সেখান থেকে অ্যাপ্লাই করে দেন রিক্রুটমেন্ট প্রসেস, যেটা সেই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আমি ভলান্টিয়ার হিসেবে জয়েন করি। 2013 সালের 28 এপ্রিল কান পেতেরই স্টার্ট করে তাদের জার্নি। আমি কান পেতেরইতে আমি সেকেন্ড ব্যাচে ভলান্টিয়ার ছিলাম। সো মে মাসে আমি কাজ শুরু করি। মের 5 তারিখে আমার কান পেতেরইতে প্রথম আমার যাওয়া। সো সেখান থেকে তখন থেকেই কান পেতেরইর সাথেই ছিলাম, কান পেতেরইর সাথে কাজ করে গিয়েছি। 2016-তে আমি প্রথমে ম্যানেজমেন্ট হিসেবে জয়েন করি, পার্ট টাইম ম্যানেজমেন্ট হিসেবে। এন্ড সেখান থেকে 2017 শেষে গিয়ে আমি সেখান থেকে ফুল টাইম ম্যানেজমেন্ট হিসেবে জয়েন করি আর কি কান পেতেরইতে। সো বলা যায় যে 2013 সাল থেকে 8 বছর ধরে কান পেতেরইর সাথে আছি। আর কান পেতেরই ফাউন্ডেশনের বয়স মনে হয় 8 বছরই। জি, 8 বছরই। 2013 সালের 28 এপ্রিল থেকে আমরা আমাদের অফিসিয়াল জার্নিটা স্টার্ট হয়। বাট এর আগে কিছু ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের জন্য আসলে 2012-র শেষ দিক থেকে আর কি ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক গুলো শুরু হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো সিএসসি ডিপার্টমেন্টে কেউ আছে মনে হয় আমাদের সাথে, স্টুডেন্ট মনে আছে 1-2 জন সিএসসি ডিপার্টমেন্ট থেকে। সো মানে আপনাকে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত যে আপনি ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট। আপনাকে আমরা ইনভাইট করেছি, খুবই আনন্দিত আমরা। তো আমি জি 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 ভাই, আমিও আসলে খুব খুব ভালো লাগছে আর কি ব্র্যাকের স্টুডেন্ট, ব্র্যাকের একটা ওয়ার্কশপে আমি আসতে পেরেছি। এটা আমার খুব ভালো লাগছে। এটা আমাদের অনার আপনাকে ইনভাইট করতে পেরে।
আম, আমি একটু কিছু ডেটা শেয়ার করি। প্রথমে আমি একটু দেখছিলাম বাংলাদেশে মেন্টাল হেলথ এবং সুইসাইড রিলেটেড কি কি ডেটা রয়েছে অনলাইনে। সো আমি এই যে রিসেন্ট একটা আর্টিকেল পড়লাম, আর্টিকেল থেকে আমি দেখলাম যে গত বছর মার্চ মাস থেকে 2020-এর মার্চ থেকে 2021-এর মার্চ পর্যন্ত, এখন পর্যন্ত অলমোস্ট 14,000, 14,500 মানুষ কমিটেড সুইসাইড। 14,000 পিপল কমিটেড সুইসাইড। এটা হচ্ছে মানে কোভিড রিলেটেড যে ডেথ গুলো, সেটার থেকে 70% বেশি। খুবই আশ্চর্যজনক, মানে খুবই একটা, আমার কাছে এই ডেটাটা ছিল খুবই আশ্চর্যজনক যে কোভিড রিলেটেড আমাদের যে এত অ্যাওয়ারনেস, আমরা এত বেশি প্যানিক করছি কোভিড নিয়ে, কিন্তু সুইসাইড রিলেটেড কিন্তু ডেথ আমাদের দেশে অনেক বেশি, মোর দেন 70%। কোভিড এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে সুইসাইড রিলেটেড ডেথ কিন্তু অলমোস্ট 70% বেশি। তারপর দেখলাম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, প্রতি বছর 10,000 মানুষজন সুইসাইড কমিট করে থাকে, এবং তাদের বয়স হচ্ছে 20 থেকে 35 বছরের মধ্যে। আম, এত সব মানুষ মারা যায়, আমাদের কাছের মানুষজন, আশেপাশের মানুষজন মারা যাচ্ছে সুইসাইড অ্যাটেম্প করে। তারপরও দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষজনের মধ্যে সুইসাইড রিলেটেড যে অ্যাওয়ারনেস, আমাদের যে অ্যাটিটিউড, এটা এখনো এতটা বেশি আমরা অ্যাওয়ার না, আমরা অ্যাকনলেজ করি না, মেন্টাল হেলথকে আমরা অ্যাকনলেজ করি না। আমরা যেরকম জ্বর হলে ডাক্তারের কাছে যাই, বা অন্যান্য যে অসুস্থতা হলে তখন যে আমরা স্পেশালিস্টদের কাছে যাই, সেভাবে কিন্তু ডিপ্রেশন বা অন্যান্য যে মানসিক যে মেন্টাল যে ইলনেস গুলো, সেগুলো রিলেটেড কিন্তু আমাদের অ্যাওয়ারনেস খুবই কম, আমাদের অ্যাকনলেজমেন্ট কিন্তু খুবই কম। সো এটা কারণগুলো কি কি, এবং হচ্ছে কাম্পেতরি ফাউন্ডেশন এই অ্যাটিটিউডটা যে চেঞ্জ করছে বাংলাদেশের মানুষজনের, এটা সম্পর্কে আপনার কাছে আজকে আমরা একটু জানবো। স্টুডেন্ট, তোমাদের তোমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তোমরা ডিসকাশনে কন্ট্রিবিউট করবা, কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখবা, অথবা ডিসকাশন শেষে একটা সেশন থাকবে, সেখানে তোমরা কোশ্চেন করতে পারো। আম, আচ্ছা আশিক ভাই, আপনি বললেন যে কানপাতুরি ফাউন্ডেশন হচ্ছে গত 2012-13 সাল থেকে কাজ করছে বাংলাদেশে। তো কানপাতুরি ফাউন্ডেশনের ইনিশিয়ালি কোনো মিশন বা ভিশন কিছু ছিল? মানে কি কি মিশন বা ভিশন নিয়ে কাজ শুরু করে কানপাতুরি ফাউন্ডেশন, এটা সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে। মিশন বা ভিশন বলেন, যেটা আপনি যেটা বললেন যে প্রতি বছর এত মানুষ সুইসাইড করে মারা যাচ্ছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছে প্রতি বছর 10,000 মানুষ, এটা কিন্তু রিপোর্টেড। এর বাইরে আরো অনেক আনরিপোর্টেড কেসেস থাকে যেগুলো কখনোই রিপোর্ট করা হয় না এবং আমরা জানি না। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে 10,000 মানুষ, এটা হচ্ছে আমরা জানি যারা মারা যাচ্ছে। আমরা স্ট্যাটিস্টিক্স থেকে জানি, আমরা কানপেতরিতে এবং সুইসাইড যারা রিসার্চ করছি, আমরা জানি যে এর চেয়ে 20 টাইমস মোর মানুষ। সো একজন মানুষ যখন সুইসাইড করে, এর এগেনস্টে আরো 20 জন আছে যারা অ্যাটেম্প্ট করেছে বাট সুইসাইডটা কমিট করতে পারেনি। সো যদি এভাবে হিসাব করেন, তাহলে বছরে প্রায় আরো 2 লাখ অ্যাটেম্পটেড সুইসাইড থাকে, যারা হয়তো অ্যাটেম্প্ট করেছে বাট তারা কমিট করতে পারেনি। তো সুইসাইড রিলেটেড আসলে, তো আমাদের কাজের জায়গাটা বা মিশন বা ভিশন যেটাই বলেন, এটা ছিলই যে কাজের যে এই মানুষগুলোকে একটা সাপোর্ট দেয়া। এই মানুষগুলো যেন ওই মোমেন্টটাতে, তাদের সেই ভালনারেবল মোমেন্টটাতে একটা জায়গায় যেন সে যেতে পারে যেখানে সে কথাগুলো বলতে পারে। আমরা জানি যেটা, যে সুইসাইডের আসলে একটা বড় পোর্শন, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া রিজনে যে সুইসাইড গুলো হয়, এর একটা বড় পার্টি থাকে যারা ইম্পালসিভ ডিসিশনটা নেয়। আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে দেখি, ওখানে যে সুইসাইড গুলো হয়, তাদের সুইসাইড গুলো মোর ওয়েল থট আউট প্ল্যান্ড হয়। কিন্তু এই সাউথ ইস্ট এশিয়া রিজনে যারা সুইসাইড করে, এদের সুইসাইড কেসেস গুলোতে দেখা যায় যে মেজরিটি অফ দ্য কেসেসে এগুলো ইম্পালসিভ ডিসিশন হয়। সো ওই ইম্পালসিভ ডিসিশনে, যখন আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি ইম্পালসে, ওই সময়টা যদি কেউ তার সাথে থাকে, কেউ তার পাশে থেকে তার কথাগুলো শুনে, তাহলে দেখা যায় যে তার সুইসাইডের রিস্কটা অনেকটাই কমে আসে। এবং যে মানুষগুলো সুইসাইডের ডিসিশন নেয়, দেখা যায় যে সেই মানুষগুলো একটা নির্দিষ্ট টার্গেটে থেকে, মানে একটা সময়ে বা একটা জায়গা থেকে তারা সুইসাইডটা করতে চায়। তো ওই সময়টা যদি একটা মানুষ তার সাথে থাকে এবং ওই সময়টা তারা পার করে ফেলতে পারে, তাহলে দেখা যায় যে সুইসাইডের রিস্কটা অনেক কমে আসে। সেটা ছিল আমাদের একটা জায়গা, যে সুইসাইডাল যে মানুষগুলো আছে তাদের জন্য একটা জায়গা তৈরি করা, যেন তারা যখন সেই ডিসিশনটা নিচ্ছে, যখন তারা মানে এই নিজেকে শেষ করে দেওয়ার ডিসিশনটা নিচ্ছে, সেই জায়গাটা যেন কেউ তার পাশে থাকতে পারে। এই একটা জায়গা ছিল আমাদের।
আরেকটা জায়গা ছিল যেটা মানে ব্রডার ভিশন বলতে পারেন, সেটা ছিল হচ্ছে যে বাংলাদেশে যে মেন্টাল হেলথ সম্পর্কে যেটা আপনি বললেন যে অ্যাওয়ারনেসটা নেই। আমরা জ্বর হলে ডাক্তারের কাছে যেতে পারি, জ্বর হলে ওষুধ খেতে আমাদেরকে সবাই বলে, কিন্তু আমার মন খারাপ এই জিনিসটাকে কেউ গুরুত্ব দেয় না। আমার মন খারাপ হলে যে আমার মানে একটা সাপোর্ট দরকার বা আমার যে একটা প্রফেশনাল হেল্প দরকার, এটা কেউ দেয় না। যে কারণে দেখা যায়, এবং আরেকটা জিনিস যেটা খুবই বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোথেরাপিস্ট যারাই আছেন, এই ধরনের প্রফেশনালের সংখ্যা খুবই কম। তো যে কারণে আমি যদি চাইও, আমি অ্যাওয়্যার যে আমি আমার মেন্টাল সাপোর্ট দরকার, কিন্তু আমি চাইলেই সাপোর্টটা নিতে পারছি না, কারণ একজন সাইকোলজিস্টের কাছে আমার সিরিয়াল পেতে হলে 1 মাস ওয়েট করতে হবে। এখন আমি কি আমার মন খারাপ বা আমার একটা মানসিক সমস্যা নিয়ে 1 মাস ওয়েট করতে পারি? সেটা তো আমি পারি না। তো তাদেরকে আরেকটা, আমরা যে মডেলটা ইন্ট্রোডিউস করেছি যেখানে আমরা ভলান্টিয়ার রান একটা সার্ভিস দেই, তো সেই মডেলটা ইন্ট্রোডিউস করে ওই জায়গাটা আরেকটু মানে তাদেরকে আরেকটু সাপোর্ট দেয়া, যে মানে ম্যান পাওয়ারের দিক থেকে, যে আরেকটা সার্ভিস যেখানে তুমি মন খারাপ হলে কথা বলতে পারো এবং একটা মেন্টাল হেলথ সার্ভিস তুমি নিতে পারো। অ্যান্ড পাশাপাশি অবভিয়াসলি মেন্টাল হেলথ সম্পর্কে অ্যাওয়ারনেস রেজ করার ব্যাপার, যেটা একটা তো সার্ভিস প্রোভাইডিং এর ব্যাপার যে সার্ভিসটা আমরা দিচ্ছি, আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা, যেহেতু এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস কম, যত মানুষ আসলে কথা বলবে। এবং আরেকটা যেটা আমি বলবো যে সেটা হচ্ছে যে আপনার মানে এখন 2021 সালে এসে আমরা এই ব্যাপারটা নিয়ে আরো অনেক বেশি কথা বলছি। 2013-তে কিন্তু এই অবস্থাটা ছিল না। 2013-তে এই কনভারসেশন গুলো আরো অনেক কম হতো। তো সেই জায়গা থেকে কাজ করা, সেই জায়গা থেকে একটা প্রেজেন্স তৈরি করা সোসাইটিতে, যে মেন্টাল হেলথ নিয়ে কথা বলছে যারা, সেই মানুষগুলো তৈরি করার একটা ইচ্ছা থেকেই আসলে কান ভেতরে জার্নিটা স্টার্ট হয়। এখন আমি কিছু না মানে কিছু অনলাইনে কিছু দেখলাম যে এখন হয়তোবা কিছু সংখ্যক অর্গানাইজেশন যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে, কিন্তু আসলে ঠিক বললেন 2012 সালের দিকে মনে হয় এই বিষয়টা নিয়ে কাজ করার অর্গানাইজেশনের সংখ্যা খুবই কম ছিল। 2012 সাল 2010 সালের দিকে। তো সেদিক থেকে কানপেদরি ফাউন্ডেশন কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি। আম, আমি ওই যে অনলাইনে দেখছিলাম ফেসবুকে কানপেদরি ফাউন্ডেশনের যে পোস্টগুলো, সে পোস্টের কমেন্টগুলো আমি পড়ি। আমি ইউটিউবেও যখন ভিডিও দেখি তখন ওই কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। মানুষের যে ওপিনিয়নটা সেটা আমি একটু দেখার চেষ্টা করি যে মানুষ কি ধরনের ওপিনিয়ন দিচ্ছে। তো আমি কয়েকটা কমেন্ট দেখলাম। কিছু, কিছু কমেন্ট তো মানে নেগেটিভ পজিটিভ ২ ধরনের কমেন্টই থাকে। পজিটিভ কমেন্ট তো অনেক ছিল। কিন্তু তারপরেও কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট ছিল। আমি দেখলাম একজন ভদ্রমহিলা কমেন্ট করছেন যে আম মন খারাপ থাকলে বা ডিপ্রেশন থাকলে নামাজ পড়েন বা বাসা থেকে বাইরে বের হন। এসব করে কোনো লাভ নেই। তা আমাদের সমাজে কিন্তু এখনো যে অ্যাওয়ারনেস এর জায়গাটা কিন্তু কাজ করার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। এখনো কিন্তু আমরা মেন্টাল হেলথকে এত বেশি গুরুত্ব দেই না। আমরা এখনো গুরুত্ব দেই না। যেমন কমেন্টেই দেখলাম অনেক মানুষজন লিখছে যে এটা করে কোনো লাভ নেই, কথা বলে কোনো লাভ নেই। কিন্তু মেন্টাল হেলথ স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি তাহলে মেন্টাল হেলথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আমরা জানি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2030 সালে আ বলা হচ্ছে যে একটা দেশের প্রত্যেকটা নাগরিকের ফিজিক্যাল, সোশ্যাল এবং মেন্টাল ৩ টা হেলথকে এনশিওর করতে হবে। শুধু ফিজিক্যাল হেলথের কথা কিন্তু বলা হচ্ছে না সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে। এখানে বলা হচ্ছে ফিজিক্যাল হেলথের কথা বলা হচ্ছে, মেন আ সোশ্যাল হেলথের কথা বলা হচ্ছে, তার সাথে কিন্তু মেন্টাল হেলথের কথা বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি আমার কাছে মনে হয়। যে মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলি না, ডিসকাশনটা হচ্ছে না এখনো সেভাবে। অ্যাওয়ারনেস জেনারেট করার অনেক জায়গা এখনো রয়েছে। আমরা আপনি বলছিলেন যে কানপেতরি ফাউন্ডেশনের অ্যাক্টিভিটি গুলোর কথা। একটা অ্যাক্টিভিটির কথা তো আমরা জানি যে কানপেতরি ফাউন্ডেশন হেল্পলাইন সার্ভিস প্রোভাইড করে থাকে। আম হেল্পলাইন সার্ভিসের কথা আমরা জানি যে আমরা হচ্ছে অনেকদিন থেকেই জানি যে এরকম একটা অর্গানাইজেশন রয়েছে যারা হচ্ছে যাতে অনেকগুলো ফোন নাম্বার রয়েছে সেখানে কল করে আমরা আমাদের মনের কথাগুলো শেয়ার করতে পারবো এবং গোপনীয়তার সাথে এই কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারবো। এটা একটা অ্যাক্টিভিটি আমরা জানি। তাছাড়া আর কি অ্যাক্টিভিটি রয়েছে কানপেতরি ফাউন্ডেশনের? বা এই অ্যাক্টিভিটিটা সম্পর্কেই বলেন যে হটলাইন সার্ভিসটা কিভাবে প্রোভাইড করা হয়? একটু যদি আমাদেরকে ডিটেইলস এ একটু বলবেন। ওকে, প্রথমে হটলাইন সার্ভিসটা সম্পর্কে বলি। আমাদের হটলাইন সার্ভিসটা যেটা, আমাদের সার্ভিসটা প্রোভাইড করা হয় ট্রেন্ড ভলান্টিয়ারদের দ্বারা। ট্রেন্ড ভলান্টিয়ার বলতে আমাদের যে ভলান্টিয়ারদেরকে আমরা, যে কেউ আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারে যদি তার বয়স 18 বেশি হয়। তারপর তাদেরকে আমরা আমাদের রিক্রুটমেন্ট ফেজের মধ্য দিয়ে নিয়ে যাই এবং আমাদের একটা ট্রেনিং মডিউল আছে, ট্রেনিং মডিউল দিলে
তাদেরকে ট্রেন করে আমরা তাদেরকে হেল্পলাইনে বসাই এবং তারা ফোনগুলো রিসিভ করে সার্ভিস প্রোভাইড করে। তো এই যে ট্রেনিং মডিউলটা, এই ট্রেনিং মডিউলটা আমরা একটা ইন্টারন্যাশনাল মডেল ফলো করি। আমরা যে মডেলটা ফলো করি মডেলটার নাম হচ্ছে বিফ্রেন্ডিং মডেল। এই বিফ্রেন্ডিং মডেলটা লেট 1950s থেকে 1955-এ আসলে এটা মানে অ্যাজ এ থেরাপিউটিক মডেল এস্টাবলিশ হয় এবং এটাকে আপনার মানে ওভার দ্য টাইম বিভিন্ন গ্রোথের মধ্য দিয়ে গিয়ে 1970s থেকে আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস করা শুরু হয়। এটা শুরু হয়েছিল ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে আসলে এই মডেলটা এস্টাবলিশ হয় এবং এখন ওয়ার্ল্ড ওয়াইড এই মডেলটা প্র্যাকটিস করা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো 40টা দেশে এই সেম মডেলে আপনার এরকম হটলাইন আছে। যদি আমি কয়েকটা দেশের নাম বলি, লাইক ইন্ডিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, এই ধরনের বিভিন্ন দেশে মানে টোটাল 40টা দেশে আপনার এই ধরনের হেল্পলাইন আছে, যারা আমরা সবাই এই একই মডেলে আমাদের সার্ভিসটা দিয়ে থাকি। তো এই মডেলটারই একটা স্পেশালিটি হচ্ছে যে এই মডেলটা হচ্ছে ভলান্টিয়ার রান। এই যে আমি 40টা দেশের কথা বললাম, এই যে এখানে যত ভলান্টিয়াররা কাজ করছে এরা সবাই কিন্তু মানে যারা সার্ভিসটা প্রোভাইড করছে তারা সবাই ভলান্টিয়ার। এখানে কোনো পেইড আসলে কোনো সার্ভিস প্রোভাইডার নেই। তো আমরাও এই মডেলটা অনুযায়ী কাজ করে যাচ্ছি। এই ভলান্টিয়াররা ট্রেনিং অনুযায়ী তাদের সার্ভিসটা প্রোভাইড করছে। আমাদের যে বেসিক জায়গাটা কাজ করে, যদি আমি একদম বেসিক জায়গাটা বলি, যে আমরা হচ্ছে নন জাজমেন্টাল এমপ্যাথেটিক লিসেনিং এর মাধ্যমে সার্ভিসটা প্রোভাইড করি। আমাদের এখানে যারা সার্ভিসটা নিতে আসছে আমরা তাদেরকে কখনো জাজ করি না, আমরা তাদের প্রতি এমপ্যাথেটিক থাকি, আমরা তাদেরকে শোনার চেষ্টা করি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করি, তাদেরকে বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু কোনো ধরনের সমাধান বা সাজেশন দেই না। এখানে অনেকেই আপনি যেটা বললেন যে ফেসবুকের কমেন্টে আমরা এটা অনেক সময় দেখি যে আপনারা কোনো সাজেশন দেন না, আপনাদের সাথে কথা বলে কি লাভ। আসলে আমরা মনে করি যেটা আমাদের কাজের জায়গাটা যেটা, যে একজন মানুষের কাছে আসলে তার সমস্যাটা সমাধান তার কাছেই সবচেয়ে ভালো আছে। আমি তাকে এখান থেকে সমাধানটা দেওয়ার মতো কেউ না। আমি তার সাথে 10 মিনিট কথা বলি, 15 মিনিট কথা বলি, 20 মিনিট কথা বলি বা 1 ঘন্টায় কথা বলি, তাতে কিন্তু আমি তার হোল সিনারিওটা কখনোই বুঝতে পারবো না। এখান থেকে আমি যদি তাকে একটা কিছু বলে দেই, হতে পারে সেটা তার জন্য ভালো নাও হতে পারে। আমরা সেখানে আমাদের কলারকে এম্পাওয়ার করার চেষ্টা করি যেন তিনি তার সমাধানটা খুঁজে বের করতে পারেন। আমরা যখন একটা মানসিক চাপে থাকি, ব্যাপারটা কিন্তু এমন না যে আমাদের কাছে সমাধানটা নেই, আমরা সমাধানটা দেখতে পাই না কারণ আমরা একটা মানসিক চাপের মধ্যে আছি। আমরা যে চেষ্টাটা করি সেটা হচ্ছে যে ওই শেয়ারিং এর মাধ্যমে তার মানসিক চাপটা কিছুটা কমিয়ে দেয়া, যার ফলে তিনি তার সমাধানটা খুঁজে বের করতে পারেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা একটা ভলান্টিয়ার রান মডেল, এখানে কিন্তু আমরা কেউই প্রফেশনালস না, আমরা বলতে পারি যে ট্রেন ভলান্টিয়ার। সো ট্রেন ভলান্টিয়ারদের কিন্তু একটা এই যে সমাধান দেয়া বা এরকম একটা কিছু বলতে দেওয়ার জন্য তাদের যে এক্সপিরিয়েন্স বা তাদের যে নলেজটা দরকার হয়, আমরা কিন্তু সবাই মানে মেজরিটি অফ আওয়ার ভলান্টিয়ার্স কিন্তু নন সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের। সো এই মানুষগুলোকে সেই পর্যায়ে নিতে গেলে যে এফোর্টটা দেওয়া বা তাদের যে কোয়ালিফিকেশন, এটা অনেক লম্বা একটা প্রসেস, যে কারণে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য মানে প্রফেশনালস এর সংখ্যা কম। আমরা তো প্রফেশনাল সার্ভিস দিচ্ছি না। যদি কারো প্রফেশনাল সার্ভিস দরকার হয়, আমাদের রেফারেন্স আছে, আমরা তাদেরকে রেফার করি, তারা রেফারেন্স থেকে সেখান থেকে সার্ভিসটা নিতে পারে। আমরা হচ্ছে একটা বলতে পারেন যে একটা ইমিডিয়েট ইমার্জেন্সি সাপোর্ট। এই মুহূর্তে আমার একটা সাপোর্ট দরকার, কিন্তু আমি তো এখন থেরাপিস্টের কাছে যেতে পারছি না বা কাউন্সিলরের কাছে যেতে পারছি না। সো ইমিডিয়েট ওই মুহূর্তে সে কথা বলে তার কিছুটা সে হালকা হবে, তারপরে তার যদি সার্ভিস থেরাপি দরকার হয় বা প্রফেশনাল সার্ভিস দরকার হয়, সে সেখানে গিয়ে সার্ভিসটা নিবে। সো আমরা ওই জায়গাটা থেকে কাজ করি, এই মডেলটাতে আমরা হচ্ছে কাজ করি। এটা হচ্ছে আমাদের বেসিক হেল্পলাইনের স্ট্রাকচার। এর পাশাপাশি আমরা হচ্ছে অনলাইন এবং অফলাইনে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে থাকি, সেমিনার অর্গানাইজ করি, ওয়ার্কশপ অর্গানাইজ করি, ট্রেনিং অর্গানাইজ করি, বিভিন্ন টপিকের উপর, মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন বিষয়ের উপর আমরা এই ধরনের অ্যাওয়ারনেস মানে রেজিং ক্যাম্পেইন করে থাকি। বিভিন্ন সময় অফলাইন ক্যাম্পেইন করে থাকি, লাইক ফ্লায়ার্স ডিস্ট্রিবিউশন, কিছু ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন, এই ধরনের জিনিসগুলো আমরা করে থাকি অ্যাওয়ারনেস রেজিং এর জন্য। এবং বিভিন্ন সময় ইভেন্টস অর্গানাইজ করে থাকি, সেখানকারও মেইন গোলটা হচ্ছে এটাই যে কিছু মানে যারা সোসাইটিতে কন্ট্রিবিউশন রাখতে পারে, এই মানুষগুলো যাদের ফলোয়ার আছে বা এই সোশ্যালি অ্যাক্টিভ মানুষগুলো যারা, তাদেরকে এনে তাদের মাধ্যমে এই মেন্টাল হেলথের বিষয়ে কথাগুলো যখন বলা, আসলে আমরা যাদেরকে আইডলাইজ করি, যাদেরকে আমরা দেখি, তারা যখন মেন্টাল হেলথ মতো একটা বিষয় নিয়ে বা সুইসাইডের মতো একটা বিষয় নিয়ে কথা বলে, সেটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। সো ওই জায়গাটাতে আমরা কাজ করে থাকি যে এদেরকে এনগেজ করার চেষ্টা করি আমরা এই ধরনের টপিকগুলোতে। যেমন আমি যে ফেসবুক থেকে দেখলাম যে
অর্ণব উইথ ফ্রেন্ডস এর সাথে একটা মানে কনসার্ট অ্যারেঞ্জ করা হয়েছিল, কানপেতরি ফাউন্ডেশন অ্যারেঞ্জ করেছিল। অর্ণবের ফলোয়ার্স কিন্তু অনেক বেশি আমাদের বাংলাদেশে। সো হ্যাঁ, ওই যে যাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা রয়েছে তাদেরকে তারা ক্যাম্পেইন করা কিন্তু সুফল কিন্তু আসে অনেক বেশি। আহ, একটা জিনিস সেটা হচ্ছে আপনি বললেন যে কানপেতরি ফাউন্ডেশন হচ্ছে হেল্পলাইন সার্ভিস প্রোভাইড করে, তাছাড়া হচ্ছে অফলাইন অনলাইনে হচ্ছে বিভিন্ন সময় ক্যাম্পেইন করে থাকে। পাবলিক রিয়াকশন পাবলিক রিয়াকশন একটা তো আমরা অনলাইনে জানছি যে অনলাইনে মানুষ অনেক ধরনের কমেন্ট করে, কিন্তু অফলাইনে কি ধরনের পাবলিক রিয়াকশন দেখতে পাচ্ছেন? যে মানুষ কতটুকু ইন্সপায়ার্ড হয়ে আপনাদের সাথে কোলাবরেট করার চেষ্টা করছে, কতটুকু ইন্সপায়ার করছে আপনাদের এই অ্যাক্টিভিটি? এখানে একটা মজার ঘটনা শেয়ার করি। এটা 2013 সালের ঘটনা। আমি তখন প্রথম কানপেতরিতে জয়েন করেছি অ্যাজ এ ভলান্টিয়ার। তো একবার আমাদেরকে বলা হলো অফিস থেকে যে আমরা যারাই ছিলাম সেখানে ব্র্যাকের, আমরা আরো কয়েকজন ছিলাম, তো আমরা প্রায় 7-8 জন ফ্রেন্ড মিলে আর কি একসাথে অ্যাপ্লাই করে একসাথে কানপেতরিতে জয়েন করা হয়েছিল। তো আমাদেরকে বলা হলো যে কানপেতরির কিছু ফ্লায়ার্স ব্র্যাকের বিভিন্ন জায়গায় পেস্ট করার জন্য। তো আমরা সেখান থেকে রেজিস্টার বিল্ডিং থেকে পারমিশন নিয়ে আমরা বললাম কি পুরো ব্র্যাকের আপনার যতগুলো লিফট ছিল তখন ব্র্যাকের আপনার হচ্ছে 1, 2 আর 3, 3, 5 এই 4টা বিল্ডিং ছিল। সো সরি, তখন 3, 4, 5 আসেনি, তখন হচ্ছে সিভিল বিল্ডিংটা হচ্ছে আমরা ক্লাস করতাম। তো 1, 2 আর সিভিল বিল্ডিং, এই 3টা বিল্ডিং হচ্ছে আমরা তখন ক্লাস করতাম। তো তখন আমরা ব্র্যাকের আপনার লিফটের পাশে বিভিন্ন নোটিশ বোর্ডে, প্রতিটা ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে সব ফ্লোরে ফ্লোরে আমরা গিয়ে ফ্লায়ার্স লাগাচ্ছিলাম। তো আমরা হচ্ছে ফ্লায়ার্স গুলো লাগিয়েছিলাম হচ্ছে একদিন ক্লাসের শেষে আর কি 5টার পরে, যখন ভার্সিটিতে কেউ ছিল না ওই সময় আমরা লাগিয়েছি। তো পরের দিন হচ্ছে আমরা রিয়াকশন দেখতেছিলাম মানুষের আর কি। তো আমরা যখন লিফটের লাইনে, তখন দেখা যাচ্ছিল যে যারাই লিফটের পাশে থাকতেছে তারা লাইক ফ্লায়ার্স দেখতেছে এন্ড লাইক ফ্রেন্ড গ্রুপরা একসাথে যারা ক্লাসে যাচ্ছে এন্ড লাইক একজন আরেকজনকে মক করছে যে এই তোর তো এটা দরকার, তোর তো এটা দরকার, তুই তো অনেক কষ্টে আছিস, তুই তো অনেক কষ্টে আছিস। বাট কেউ জিনিসটাকে ওইভাবে পাত্তা দিচ্ছিল না। কেউ কেউ হয়তো কিছুক্ষণ দেখে দাগাদাগি করতেছিল, কেউ কয়েকটা ফ্লায়ার্স খুলেও ফেলতেছিল। তো মজার ব্যাপার হচ্ছে এই যে মজা করতেছিল মানুষগুলো, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছিল যে ওই গ্রুপ থেকে একজন বের হয়ে এসে ওই ফ্লায়ার্স থেকে নাম্বারগুলো মোবাইলে সেভ করে নিয়ে যাচ্ছিল। ফ্রেন্ডদের সাথে হয়তো সে মজা করছিল, বাট সে কিন্তু যে তার যে সার্ভিসটা অ্যাকচুয়ালি প্রয়োজন সে ফ্রেন্ডদের সামনে বলতে পারেনি, কিন্তু সে কিন্তু মানে একা এসে নাম্বারটা নিয়ে যাচ্ছিল। তখন আসলে আমরা এরকম রিয়াকশন দেখতাম যখন আমরা কথা বলতাম, কারো হাতে হয়তো ফ্লায়ার্স দিচ্ছি, সে হয়তো জিনিসটাকে একসেপ্ট করছিল না, বা এগুলো করে কিছু হবে না, এগুলো দিয়ে কিছু হবে না, এই টাইপের কথা আমরা শুনতে পাইতাম। বাট যতই আসলে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, এখন যখন আমরা গিয়ে কোথাও বলি যে কানপেতরি বা কানপেতরি একটা ফ্লায়ার্স আমরা কাউকে দিচ্ছি, সে কানপেতরের সম্পর্কে জানে বা এই বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার হচ্ছে। হ্যাঁ, এখনো যে ওইরকম রেসপন্স আমরা পাই না তা না। কারো হাতে একটা ফ্লায়ার্স দিলাম, একবার চোখ বুলে সে জিনিসটা রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। কিন্তু এখন আসলে ওই মানুষগুলোর সংখ্যা আস্তে আস্তে কমছে। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে আমরা যে জায়গায় যাচ্ছি বা যে জায়গায় কথা বলছি, দেখা যাচ্ছে যে তারা এই ব্যাপারগুলো সম্পর্কে আসলে জানে বা বুঝে বা জানার চেষ্টা করে। সো ওই সিনারিওটা আসলে গত 8 বছরে অনেকটাই চেঞ্জ হয়েছে। তবে হ্যাঁ, এখনো আসলে আরো অনেক মানুষ বাকি যাদেরকে আসলে ওই রিচটা বা ওই অ্যাওয়ারনেসটা এখনো তৈরি করাটা বাকি। হ্যাঁ, মানে মেন্টাল হেলথ নিয়ে কথা বলা কিন্তু একটা কালচারাল ট্যাবু। আর এটা একটা স্টিগমা। এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না এখনো। আম ব্র্যাকে একটা স্টাডি দেখছিলাম আমি। ব্র্যাকের স্টাডিতে বলা হচ্ছে যে যারা সুইসাইড ভিকটিম তাদের ফ্যামিলিতে গিয়ে যখন ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা হচ্ছে, ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ফ্যামিলি মেম্বাররা তখন তাদের সাথে কথা বলছেন না, মানে কমফোর্টেবল না। তাদের ফ্যামিলিতে একজন মারা গিয়েছে সুইসাইড করে, সো কি কারণে সুইসাইড করেছে এগুলো নিয়ে কথা বলতে তারা একটুকু কমফোর্টেবল না। এবং কমিউনিটি যারা লিডার তারাও কিন্তু সেক্ষেত্রে বাধা দান করে থাকে। সো মানে মৃত্যু নিয়ে কথা বলাটাই কিন্তু কালচারাল একটা ট্যাবু। তার উপর সুইসাইড কিন্তু আরো বড় একটা ট্যাবু, আর একটা বড় একটা স্টিগমা। মেন্টাল হেলথ নিয়ে কিন্তু এখনো আমরা হাসাহাসি করে থাকি যে আরেকটা জিনিস দেখলাম খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মেন্টাল হেলথ রিলেটেড যে ইনস্টিটিউশন গুলো বাংলাদেশে যেগুলো রয়েছে, মেডিকেল যে ইনস্টিটিউশনস গুলো, সেগুলো কিন্তু সরকারি মেডিকেল হাসপাতালের সাথে না, এগুলো আলাদা কোথাও স্ট্যাবলিশ করা।
ইউজুয়ালি সবগুলো মেডিকেল ফেসিলিটি কিন্তু একটা কম্পাউন্ডের মধ্যেই থাকে, কিন্তু মেন্টাল হেলথ রিলেটেড যে ইনস্টিটিউশনস গুলো, সেগুলো দেখা যায় যে মেডিকেল কম্পাউন্ড থেকে আরো দূরে কোথাও। সো মানুষ ওখানে যেতেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি মেডিকেল যাচ্ছি সাপোজ, তো মেডিকেলে যা আমার অনেক ধরনের কারণ হতে পারে, ঠিক আছে না, আমার হার্টের ইস্যু হতে পারে, অন্যান্য ইস্যু হতে পারে, কিন্তু আমি যখন একটা মানসিক হাসপাতালে যাচ্ছি যেটা মেডিকেল কম্পাউন্ডের অনেক বাহিরে, তখন কিন্তু মানুষজন জেনে যাচ্ছে, দেখে ফেলছে। এই ধরনের কিন্তু কমপ্লেক্সিটি কিন্তু আমাদের মধ্যে কাজ করে। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু এখনো মেন্টাল হেলথ এই জিনিসটা যে একটা স্বাভাবিক একটা জিনিস, এটা হতে পারে আমাদের মধ্যে। এটা একটা মানে জ্বর যেরকম হয় সেরকম ডিপ্রেশন হতে পারে, মন খারাপ হতে পারে। এটা কিন্তু এখনো আমরা একসেপ্ট করছি না সোসাইটির মানুষজন। এটা একটা ব্যাপার। আচ্ছা, একজন কোয়েশ্চেন, মেহনাজ তুমি কি কোয়েশ্চেন করতে যাচ্ছ? মেহনাজ, রাজিয়া কোয়েশ্চেন আছে? ওকে, হ্যাঁ, ঠিক জি আছে। স্যার, আমার একটা কোয়েশ্চেন হ্যাঁ, ছিল। হ্যাঁ, বলতে সেটা পারো। হচ্ছে স্যার, অনেক সময় দেখা যায় কি কোনো ফ্রেন্ড বা কেউ পরিচিত কেউ বা হুম, অনেক ক্ষেত্রে নিজেরাও যখন কথা বলতে চাই এগুলো নিয়ে, কোনো সাইকোলজিস্টের কাছে যেতে চাই বা কোনো হুম, সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতে চাই, হুম, তখন আশেপাশের মানুষ থেকে এক ধরনের প্রেশার আছে যে আম, যে কি হবে, তোমাকে তো আলটিমেটলি রিল্যাক্সেশনের ওষুধ প্রোভাইড হুম, করা হুম, হবে অথবা ঘুমের ওষুধ দেওয়া হবে। হুম, তো হুম, এই ধরনের ডিমোটিভেশন গুলা অনেক বেশি দেখা যায় আশেপাশে। হুম, 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 সো হুম, এটা নিয়ে কি কোনো ধরনের অ্যাওয়ারনেস অর হুম, হুম, কিছু হুম। মানে প্রোভাইড হ্যাঁ, করা? পুরো ব্যাপারটাই হচ্ছে কিন্তু অ্যাওয়ারনেস। মানে মেন্টাল হেলথ রিলেটেড যদি অ্যাওয়ারনেস যত বেশি জেনারেট করা হবে, তত বেশি মানুষ জানতে পারবে যে এটা যে শুধু মানে মেন্টাল হেলথের যে অনেকগুলো লেয়ার রয়েছে, অনেকগুলো ভিতরে অনেকগুলো নিটিগ্রিটি রয়েছে, এগুলো যত বেশি অ্যাওয়ারনেস জেনারেট হবে, তত বেশি হয়তো আমরা জানতে পারবো যে আসলে এখানে অনেক কিছু নিটিগ্রিটি রয়েছে ভিতরে। এখানে আর কিছু কোয়েশ্চেন রয়েছে। নিসা, তুমি কোয়েশ্চেন করছো যে থেরাপিজ আর প্রিটি এক্সপেন্সিভ ফর স্টুডেন্টস। হ্যাঁ, এটা একটা বড় একটা কিন্তু ফ্যাক্ট। আব্দুল্লাহ ভাই, আশিক ভাই, আপনি কি মনে করেন যে প্রফেশনালদের কাছ থেকে হেল্প নেওয়া এটা কতটুকু এক্সপেন্সিভ আমাদের দেশে? টু বি অনেস্ট, আমরা যদি এটাকে বাইরের সাথে তুলনা করি তাহলে খুব এক্সপেন্সিভ বলবো না। বা ইন জেনারেল আমরা যদি মেডিকেল প্রফেশনালদের হিসেবেও চিন্তা করি, ফর এক্সাম্পল আপনি একটা মানে প্রফেসরের কাছে বা একজন ডাক্তারের কাছে যখন আপনি যান, একটা সেশন 800 থেকে 1000 টাকার মতো প্রয়োজন হয়। সে আপনাকে সময় দেয় 5 থেকে 10 মিনিট, কিন্তু একটা কাউন্সিলিং সেশন কিন্তু মিনিমাম 1 ঘন্টার। তো আপনি একজন প্রফেশনালের 1 ঘন্টা সময় নিচ্ছেন, তার সেশন গুলো 1500, 2000 বা 2500 টাকার মতো হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অবভিয়াসলি আমাদের সোশিও ইকোনমিক কালচারে এখানে গভর্নমেন্ট ফ্যাসিলিটিজ এর সংখ্যাটা অনেক কম। আমি যেটা বললাম যে এটা হচ্ছে প্রাইভেট সেশনের কথা এবং একজন প্রাইভেট ডাক্তারের কথা বললাম আমি। গভর্নমেন্ট ফ্যাসিলিটিস যদি আরো বাড়ে তাহলে কিন্তু এটা অনেক কমে যাবে। ফর এক্সাম্পল এনআইএমএইচ এ কিন্তু একজন 20 টাকার একটা টিকিট কেটে একটা সেশন নিতে পারে। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ যেটা বাংলাদেশে শ্যামলীতে আছে, বা ঢাকা মেডিকেলে বা পিজিতে যেই ডিপার্টমেন্ট গুলো রয়েছে, সেখানে কিন্তু এই সেশন গুলো আপনি 20 টাকা বা 30 টাকা 50 টাকার একটা টিকিট কেটে একটা সেশন আপনি নিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এতগুলো মানুষ, ঢাকায় 2 কোটি মানুষের মতো থাকে, তো এই মানুষগুলোর মধ্যে যাদের মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস আছে, সবাই কি আপনার তাদের পক্ষে কি এই এনআইএমএইচ বা পিজিতে গিয়ে পাওয়া সম্ভব? এবং যেহেতু এই সেশন গুলো এক একটা 1-1.5 ঘন্টার সেশন হয়, তো সেশন গুলো মানে তারা কিন্তু সার্ভ করতে পারছে কম মানুষকে। বাংলাদেশের একটা স্ট্যাটিস্টিক থেকে আমরা জানি যে হোল বাংলাদেশে বর্তমানে সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট মিলিয়ে টোটাল 2000 জন প্রফেশনালস আছে। 16 কোটি মানুষের একটা দেশে 2000 জন প্রফেশনাল দিয়ে আপনি কিভাবে তাদেরকে মানে সাপোর্ট করবেন? তো এই কারণে দেখা যায় তারা পেশেন্ট প্রেশার কমানোর জন্য সবকিছুর জন্য তারা আসলে থেরাপি সেশন গুলো একটু এক্সপেন্সিভ রাখেন, বা তাদেরকে অ্যাক্সেস করাটা আসলে ওইভাবে সহজ হয় না। সো এই জায়গাগুলো আসলে ট্রু যে এই এই কারণগুলোতে আসলে এক্সপেন্সিভ। বাট আমাদের যদি আরো প্র্যাকটিশনার থাকতো, গভর্নমেন্ট ফ্যাসিলিটিস থাকতো, আসলে মেডিকেল রিলেটেড যে কোনো কিছু আসলে গভর্নমেন্ট ফ্যাসিলিটিস না হলে আসলে এটা এক্সপেন্সিভ থাকবেই। এটা আসলে প্রাইভেট সেক্টরে আপনি যতই মেডিকেল মানে ব্যাপারগুলো যত প্রাইভেট সেকশনে যাবে ততই আসলে এটা এক্সপেন্সিভ থাকবে। তো সেখানে আসলে কিছু করার নেই। কিন্তু এখানে আসলে গভর্নমেন্ট ফ্যাসিলিটি যদি আরো বাড়ে তাহলে আসলে এটা অনেক একটা রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসা পসিবল হবে।
এক্সপার্টদের যে শর্টেজ এটার কিন্তু কারণও রয়েছে কিন্তু কিছু, কিছু। যেমন হচ্ছে আমি দেখছিলাম যে বাংলাদেশের যে এমবিবিএস এর যে কারিকুলাম সেখানেও কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কিন্তু এটাকে ইগনোর করা হয়। মেন্টাল হেলথ এর এই কারিকুলামটা কিন্তু ইগনোর করা হয়। সে কারণে কিন্তু হুম, বাংলাদেশে সেভাবে কিন্তু এক্সপার্ট কিন্তু প্রডিউস হচ্ছে না। এমনিতেই হ্যাঁ, বাংলাদেশে ডক্টরদের অনেক অভাব। তার উপর আবার মেন্টাল হেলথ রিলেটেড যে এক্সপার্ট তাদের অভাব আরো বেশি। তো এখানে কিন্তু আমাদের কিছু কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া আমি দেখছিলাম যে বাংলাদেশে কিন্তু কিছু লজও রয়েছে মেন্টাল হেলথ রিলেটেড, সরকারি কিছু ল রয়েছে। ১৯১২ সালে একটা ব্রিটিশ ল ছিল, ব্রিটিশ লুনাসি অ্যাক্ট। সেটাকে মনে হয় ২০১৮ সালে আবার পরিবর্তন করে করা হলো মেন্টাল হেলথ অ্যাক্ট। সো এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে একটা করে মেন্টাল ইনস্টিটিউশন থাকবে, এরকম কথা কিন্তু বলা হচ্ছে। কিন্তু এখনো কিন্তু এগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। লজ আছে কিন্তু এগুলোকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। সো এখানে একটা জায়গা রয়েছে। এখানে কিন্তু হচ্ছে কানপেতরি ফাউন্ডেশন বা অন্যান্য যে ফাউন্ডেশন গুলো রয়েছে তাদের কিন্তু আম তাদের কিন্তু কাজ করার একটা জায়গা রয়েছে যে এই ল গুলোকে ইমপ্লিমেন্ট করানো সরকারের দ্বারা। এটা কিন্তু কানপেতরি ওয়ে ফাউন্ডেশনের বা অন্যান্য যে ফাউন্ডেশন রয়েছে বা জেনারেল মানুষের, শুধু ফাউন্ডেশনের কেন, জেনারেল মানুষেরই কিন্তু বড় একটা রেসপন্সিবিলিটি যে এই ল গুলোকে ইমপ্লিমেন্ট করানো। আরেকটা জিনিস আশিক ভাই, সেটা হচ্ছে অলরেডি আমি জানি যে আমি একটা ভিডিও দেখলাম, কানপেতরি ফাউন্ডেশনের একটা ভিডিও ছিল যেখানে বলা হচ্ছে গত মনে হয় ৮ বছরে অলমোস্ট ৩১,০০০ কল রিসিভ করেছে ভলান্টিয়াররা। সেখানে দেখা যাচ্ছে যে ১৫,০০০ মেল এবং মেলদের তুলনায় ফিমেলদের সংখ্যা একটু কম। ১৪,০০০ সামথিং হচ্ছে ফিমেল। মেলদের সংখ্যা একটু বেশি। এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু। মেলরাই কিন্তু পিয়ার প্রেশারের কারণে মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে একটু ডিসকমফোর্ট ফিল করে। আমি জানি না, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে কালচারাল অনুযায়ী কিন্তু ছেলেরা কাঁদতে পারে না বা ছেলেরা কাঁদলে কিন্তু সমাজের মানুষজন খুবই নেগেটিভ রিঅ্যাকশন দেয়। সো মেন্টাল হেলথ নিয়ে কথা বলাও কিন্তু ছেলেদের জন্য একটা বড় একটা বার্ডেন। সেক্ষেত্রে আমি দেখছি যে ছেলেরা বেশি কল করছে এই হেল্পলাইনে। এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তাছাড়া এই কল যারা করছে তারা মানে লোকেশনটা কোথায়? মানে তারা কি মানে ঢাকা শহর কেন্দ্রিক বা ঢাকা শহরের বাহিরের থেকে কোথা থেকে বেশি কলগুলো আসে? এটা সম্পর্কে কি কোনো ডেটা আছে আপনাদের কাছে? লোকেশনটা আমরা ওইভাবে অ্যাক্টিভলি আস্ক বা ওইভাবে অ্যাক্টিভলি আমরা রাখি না। তবে ইন জেনারেল আমরা কল নেওয়ার এক্সপিরিয়েন্স এবং সেই জায়গা থেকে যেটা আমরা দেখেছি যে মেজরিটি অফ দ্য কলস আমরা ঢাকা থেকে পাই। মেজরিটি বলতে আমি বলবো অ্যারাউন্ড মোর দ্যান 50% কল আমরা ঢাকা থেকে পাই। ঢাকার বাইরে থেকে মানে পুরো বাংলাদেশ থেকে আসলে বাকি 50% এর মতো আসে। এটার একটা রিজন বলতে পারেন যে ঢাকায় মানে আমরা মানে যে আমাদের পাবলিসিটি মেইন মোডটা ছিল হচ্ছে ফেসবুক, এবং রিসেন্টলি আমরা জাস্ট লাস্ট 1 ইয়ার থেকে ফেসবুকে আমরা পেইড পাবলিসিটি শুরু করেছি। এর আগে কিন্তু আমরা কানপেতের কোনো পোস্ট কখনো বুস্ট করিনি, কখনো কোনো কিছু করিনি। সো পুরোটাই অর্গানিক রিচ ছিল। সো অর্গানিক রিচটা আসলে মোস্টলি ঢাকা থেকেই হতো, যেহেতু মানে এই বিষয়গুলো নিয়ে কথা যারা বলে তাদের কাছেই তো আসলে পেজটা যাবে। সো ওই জায়গা থেকে আসলে ঢাকাতেই আমাদের রিচটা বেশি ছিল এবং এই কারণে ঢাকা থেকেই আসলে বেশি কল আসতো। বাট এখন যখন আমরা আসলে পেইড আউটরিচ করছি, সেখানে আমরা আসলে ঢাকার বাইরে আসলে মানে ঢাকার বাইরে থেকে কলের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। এবং এখানে আমরা সামনে মানে গত বছর থেকে আমরা আসলে এটা প্ল্যান করছিলাম যে ঢাকার বাইরে আমাদের ফিজিক্যাল আউটরিচ আরো বাড়ানোর, কিন্তু আসলে প্যান্ডেমিকের কারণে এখন তো আসলে ওই ফিজিক্যাল আউটরিচটা ওইভাবে করা সম্ভব হচ্ছে না। এটা আমাদের এখন প্ল্যান আছে যে অনলাইন ক্যাম্পেইন এবং ফিজিক্যাল যতটুকু সম্ভব আর কি আমরা ঢাকার বাইরে আসলে কাজ করা শুরু করব। তো ওই দিক থেকে একটা প্ল্যান আছে। আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন যে আমাদের ডেটা থেকে আপনি দেখেছেন যে ছেলেরা একটু বেশি কল করে মেয়েদের চেয়ে। আমরা যখন কানপেতরিতে প্রথম আসি আমাদের প্রথম ট্রেনিং এ, তখন মানে আমাদেরও মনে হয়েছিল যে এটা আসলে মেয়েরাই কল করবে, ছেলেরা আসলে কে কল করবে এখানে। বাট সারপ্রাইজিংলি আমরা দেখতে পাই যে মেল কলার আমাদের সবসময় বেশি ছিল, এবং এই রেশিওটা ইনিশিয়াল পর্যায়ে অলমোস্ট 60-40 ছিল, লাইক 60% মেল কলার ছিল আমাদের এবং 40% ফিমেল কলার ছিল। আস্তে আস্তে ফিমেল কলার কিন্তু আমাদের বেড়েছে বরং, সো মেলদের তুলনায়। তো এখানে আসলে যে এই যে আমরা একটা গোপনীয় জায়গা যেটা আপনি বলছিলেন যে একটা ছেলে কোনোভাবে একটা কাউন্সিলরের কাছে যেতে পারবে না, বাট যেহেতু এটা একটা ফোন সার্ভিস, লাইক রুমে প্রাইভেসিটা মেনটেন করে হয়তো সে ফোনটা করতে পারে। এবং একটা জিনিস আমরা রিসেন্টলি এটা আমরা মানে যখন আমাদের ফিমেল কলার বাড়ছিল, এই জায়গাটা আমরা যেটা মানে আমরা যেটা মানে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে
2012-তে আসলে 12, 13, 14 আমাদের কাছে হেল্প নিতে চাইলে কি দরকার? আপনার বাসায় প্রাইভেসি দরকার। সো বাসায় প্রাইভেসিটা কিন্তু ছেলেদের আগে হয়, মেয়েদের পরে হয়। মেয়েদের কিন্তু বাসায় প্রাইভেসিটা কম থাকে। সো এই কারণে ইনিশিয়ালি মেয়েরা বাসায় প্রাইভেসিটা না পাওয়ার কারণে তারা ফোনটা করতে পারতো না। একটা ছেলে হয়তো ছাদে যেতে পারে, সন্ধ্যার পরে সে বাইরে যেতে পারে, বাইরে ঘুরতে গিয়ে সে হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে পারে, কিন্তু একটা মেয়ের পক্ষে কিন্তু এটা করা সম্ভব না। তাকে কিন্তু বাসায় থেকেই কথাটা বলতে হবে, বা তাদের জন্য কিন্তু সিচুয়েশনটা টাফ। এই কারণে শুরুতে মেয়ে কলার বেশি ছিল, বাট এখন যেহেতু সিনারিওটা চেঞ্জ হচ্ছে, এখন মেয়েরা একটু প্রাইভেসিটা বেশি পাচ্ছে, মেয়েদের প্রাইভেসি অ্যাক্সেসটা থাকছে। সো এই কারণে এখন ইদানিং আস্তে আস্তে মেয়ে মেয়ে কলার গুলো আর কি বাড়ছে। আচ্ছা, সিনথিয়া, কোয়েশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ, বলো। আমার কোয়েশ্চেনটা ছিল যে when people are usually suicidal, they don't want to confide in anyone, and তার জন্যই at that moment they're driven towards ending their lives. So in that case, they won't want to reach out to any foundation or anyone for help. হুম হুম। তো ওরকম কেসেসে how can we help them? এটা তো আশিক ভাই, এটা কোনো অ্যান্সার আছে আপনার কাছে? কোনো সলিউশন আছে? ইয়েস, এটার প্রথম অ্যান্সারটা হচ্ছে এই যে আমাদের ধারণাটা যে সুইসাইডাল পিপল হেল্প দিবে না, এটা একটা ভুল ধারণা। যে মানুষটা সুইসাইডাল সে মানুষটা কিন্তু তার লাইফটা শেষ করতে চায় না, সে যে পেইনটার মধ্যে দিয়ে যাচ্ছে সে সেই পেইনটাকে শেষ করতে চায়। তো সুইসাইডাল মানুষ যদি আমরা তার জন্য সেই একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, সে অবশ্যই হেল্প চাবে, এবং সেই ফাউন্ডেশন গুলোর হেল্পের চেয়ে সে প্রথমে তার ফ্রেন্ডদের কাছে হেল্প চাবে, সে তার ফ্যামিলির কাছে হেল্প চাবে। ওই জায়গাগুলোতে যদি আমরা অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফ্যামিলি আমরা যদি তার কাছে সাপোর্টটা দিতে পারি, সেই মানুষটা অবশ্যই সেই জায়গাটা থেকে ফিরে আসবে। এবং ওই জায়গাটাতে একটা ফ্রেন্ড হিসেবে আমি যদি তাকে বলি যে আমরা সবাই হয়তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এক্সপার্ট না, বা হয়তো কেপেবল না, আমি অ্যাজ এ ফ্রেন্ড যদি আমার ফ্রেন্ডকে বলি যে আমি বুঝতে পারছি তুমি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি এই জায়গাতে একটা হেল্প নাও, এরা তোমাকে হেল্প করতে পারবে, তুমি তাদের কথাগুলো, তোমার কথাগুলো একটু তার সাথে শেয়ার করো, ওই মানুষটা অবশ্যই হেল্প নিতে চাবে। এটা আমাদের সুইসাইড নিয়ে আমাদের সোসাইটিতে বেশ কিছু মিথ আছে, বেশ কিছু আমাদের ভুল ধারণা আছে। এই কারণগুলোতে ফর এক্সাম্পল একটা মানুষ যদি বলে যে আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই, আমার কিছু ভাল লাগে না, আমরা মনে করি কি সেই মানুষটা অ্যাটেনশন সিক করার জন্য এগুলো বলছে, সেই মানুষটা তাকে মানে অ্যাটেনশন সিক করতে চাচ্ছে, আসলে কি মরবে না। আমরা অনেক সময় এটা বলি যে যে মরতে চায় সে আসলে কাউকে বলবে না আমি মরতে চাই, সে আসলে কাজটা করে ফেলবে, বাট অ্যাকচুয়ালি সেটা না। এই মানুষগুলো কিন্তু মরতে চায় না, এই মানুষগুলো কিন্তু তাদের লাইফটাকে শেষ করতে চায় না, এই মানুষগুলো তাদের যে পেইনটার মধ্য দিয়ে যাচ্ছে সে পেইনটাকে শেষ করতে চায়। সো তারা অবশ্যই বলে, অনেকে সরাসরি বলে, অনেকে নন ভার্বালি সাইন দেয়। এরকম সুইসাইডাল ওয়ার্নিং সাইন নিয়ে আমরা যদি ইন্টারনেটে একটু দেখি এরকম সুইসাইডাল ওয়ার্নিং সাইন গুলো কি কি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আমি যে মিথ গুলোর কথা বললাম এই মিথ গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আপনারা একটু খোঁজ করলে এগুলো জানতে পারবেন যে এই ব্যাপারগুলো আসলে আমাদের একটা ভুল ধারণা সুইসাইডাল মানুষগুলো সম্পর্কে, এবং তারা আমাদেরকে অনেক ওয়ার্নিং সাইন দিচ্ছে। প্রতি 10 জন যারা সুইসাইড করে মারা যায় তাদের মধ্যে 8 জন কিছু ওয়ার্নিং সাইন দিয়ে থাকে, ভার্বালি অর নন ভার্বালি। সো ওই সাইনগুলো আমাদেরকে জানতে হবে। ওই সাইনগুলো জেনে আমরা যদি তাদেরকে বলি যে তোমার হেল্প নেওয়া প্রয়োজন, বা আমরা নিজেরাও যদি হেল্পটা করতে চাই, আমরা কিন্তু হেল্প করতে পারি এবং ওই মানুষটাকে আমরা সেই জায়গাটা থেকে ফিরিয়ে আনতে পারি। আর এখন কিন্তু আমরা ফেসবুকেও দেখছি, ফেসবুকেও কিন্তু অনেকে সাইন দেয়, অনেকেই কিন্তু অনেক পোস্টের মাধ্যমে আমরা দেখে থাকি যে সুইসাইডের অনেক পোস্ট কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু কিছুদিন আগেই ব্র্যাকে একজন স্টুডেন্ট, আমরা জানি, খুব আনফর্চুনেট, সে আমারও স্টুডেন্ট ছিল। অবশ্যই আমি পরবর্তীতে জানতে পারলাম সেটা সুইসাইড ছিল না, কিন্তু তার ফেসবুক আমি দেখলাম যে ফেসবুকে কিন্তু এরকম কিছু ওয়ার্নিং সাইন ছিল। আমরা অনেকেই ইগনোর করেছিল তখন সেই ওয়ার্নিং সাইনটা। যাই হোক, আমরা কিন্তু অনেক সময় ফেসবুকেও কিন্তু অনেক ধরনের পোস্ট দিয়ে থাকি, যে যারা এরকম মেন্টাল ডিপ্রেশন দিয়ে যায় তারা কিন্তু ফেসবুকে অনেক সময় পোস্ট দিয়ে থাকে। সো এগুলোও কিন্তু একটু ওয়ার্নিং সাইন। আমরা কিন্তু এগুলোও কিন্তু দেখতে পারি যে কোনো ফ্রেন্ড যদি এরকম কোনো পোস্ট যদি ফেসবুকে দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে রিচ আউট করতে পারি, তাকে কল করতে পারি, তাকে জিজ্ঞেস করতে পারি, তার বাসায় যেতে পারি, বা তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি। এগুলো কিন্তু আমরা করতে পারি, এগুলো কিন্তু আমাদেরই দায়িত্ব। সামিয়া, কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যাঁ, সামিয়া।
স্যার আমার কোয়েশ্চেনটা ছিল যে এখানে তো লাইক ফোন দিয়ে আমাদের সার্ভিসটা নিতে হয়, রাইট? তো এরকম কি হয় কখনো, আই মিন এরকম হওয়ার কথা যে লাইক প্র্যাঙ্ক কল করতেছে অনেকে, দেন লাইক আসলে আমার হেল্প দরকার নেই, ইয়েট আমি লাইক ফর ফান এরকম করছি, তো এগুলো কিভাবে হ্যান্ডেল করে? আশিক ভাই। আমরা যখন প্রথমে স্টার্ট করেছিলাম আমাদের ট্রেনিং এ বলা হয়েছিল যে আহ, তখন তো মানে যেটা বলছিলাম যে খুব একটা পাবলিসিটি ছিল না, মানুষজন এটা ছিল না, আমাদেরকে ট্রেনিং এ বলা হয়েছিল যে মেজরিটি প্র্যাঙ্ক কলই আসবে, রিয়েল কল হয়তো আমরা কমই পাবো। তো বাট কাজ করতে শুরু করতে গিয়ে দেখি যেটা যে প্র্যাঙ্ক কলের সংখ্যা আসলে অনেক কম ছিল। আমাদের লাস্ট ইয়ারে আমরা আমাদের যতদিন পর্যন্ত আমরা অর্গানিক পাবলিসিটি করে গিয়েছি সেই পর্যন্ত আমাদের প্র্যাঙ্ক কল ছিল টোটাল কলের 3%। তবে রিসেন্টলি এই নাম্বারটা বেড়েছে, এখন আমাদের টোটাল কলের 5%। আসলে যত আমরা মানে পেইড রিচ করছি, অর্গানিক রিচ হচ্ছে আসলে মানুষ জেনে বুঝে তারপরে কলটা করে, আর পেইড রিচে আসলে এমন অনেক মানুষের কাছেই পৌঁছায় যাদের হয়তো সার্ভিসটার প্রয়োজন নেই। সো এরকম প্র্যাঙ্ক কল আমরা পাই, আমাদের টোটাল কলের 5% কল প্র্যাঙ্ক কল। সো ওগুলোকে আমরা আসলে আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা হ্যান্ডেল করি। আমরা যখন বুঝতে পারি এটা একটা প্র্যাঙ্ক কল আমরা কলটা কেটে দেই। তবে আমরা একটা জিনিসটা করি যে আমরা কোনো প্র্যাঙ্ক কলারকে, কোনো নাম্বার বা কলারকে আমরা সাধারণত আমাদের হেল্পলাইন থেকে ব্লক করি না। কারণ আমরা যেটা মনে করি যে সে প্র্যাঙ্ক কল করুক আর যাই করুক, সে আসলে সার্ভিসটা তার যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তো সে যেন এটা নিতে পারে। যেমন একটা গল্প বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমাদের একজন কলার ছিলেন যিনি আমাদের টানা 6 মাস রেগুলার বেসিসে প্র্যাঙ্ক কল করতেন। বাট 6 মাস পরে সে আমাদের সার্ভিসটা মানে অ্যাকচুয়ালি সে তার সার্ভিসটার প্রয়োজন ছিল এবং সে আমাদের সার্ভিসটা নিয়েছে এবং তারপর থেকে আর কখনো সেই প্র্যাঙ্ক কল করেনি। সো আমরা এই জন্য আমাদের নাম্বারগুলোকে কখনোই কাউকে ব্লক করি না, যে সার্ভিসটা আসলে যে কারোর প্রয়োজন হতে পারে, যখন আমরা আসলে বুঝতে পারি যে একটা কল প্র্যাঙ্ক কল, তখন আমরা আসলে কলটা রেখে দিই। ফারিয়া খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে এই কোভিড এর মধ্যে কি কলের সংখ্যা বেড়েছে? এইটার অ্যান্সারটা আসলে একটু ট্রিকি। কোভিড এর মধ্যে হ্যাঁ, যদি আমি মানে একদম নর্মালি বলতে চাই, কোভিড এর মধ্যে কল সংখ্যা বেড়েছে। আমরা জাস্ট আমাদের টোটাল যে 30,000 কল, তার মধ্যে গত 1 বছরে আমরা 10,000 কল নিয়েছি। সো কোভিড টাইমটা যদি আমি বলি, 1 বছরে আমরা 10,000 কল নিয়েছি। এখন এখানে বলা যেতে পারে যে সবটাই কি আসলে তাহলে কোভিড এর জন্য এসেছে, এটা আসলে বলাটা টাফ। কারণ কোভিড এর মাঝে আমরা আমাদের সার্ভিসের একটা লার্জ এক্সপ্যানশন করেছি। আমাদের হেল্পলাইন আওয়ার্স ছিল প্রতিদিন 6 ঘন্টা করে, সেখান থেকে আমরা গত বছর এপ্রিল থেকে আমাদের আওয়ার করেছি প্রতিদিন 12 ঘন্টা। সো অলমোস্ট ডাবলড আমাদের আওয়ার। তারপরে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ সার্ভিস চালু করেছিলাম। সো হোয়াটসঅ্যাপ সার্ভিস চালু করার কারণে যেহেতু হোয়াটসঅ্যাপে ফ্রি কল করা যায় এবং একটা ইন্টারনেট বেস কলিং, এই কারণে আরো অনেক মানুষ রিচ করতে পেরেছেন। থার্ডলি হচ্ছে যে যেটা আমি বারবার বলছি যে আমরা পেইড পাবলিসিটি করেছি গত 1 বছর। সো এই কারণে আমরা আরো অনেক বেশি মানুষের কাছে রিচ করতে পেরেছি। সো এই সবকিছু ভ্যারিয়েন্স মিলিয়ে আসলে আমাদের গত 1 বছরে কল আমাদের অলমোস্ট, আমরা প্রতি বছর এর আগে আমরা 3,500-এর মতো কল পেতাম প্রতি বছর। সো 7 বছরে আমাদের প্রায় আপনার 20,000-এর মতো কল ছিল, সেখানে গত 1 বছরে আমরা 10,000 মানে অলমোস্ট 3 টাইমস কলস আমরা রিসিভ করেছি গত বছরে। এমনিতে কিন্তু হচ্ছে কোভিড এর মধ্যে কিন্তু সুইসাইড রেট কিন্তু বেড়েছে গ্লোবালি। হ্যাঁ, গ্লোবালি সুইসাইডাল রেট বেড়েছে এবং বাংলাদেশেও বেড়েছে। অনেক ধরনের ইম্প্যাক্ট পড়েছে কোভিড এর কারণে, ডিভোর্স রেট বেড়ে গিয়েছে, তারপর সুইসাইড রেটও বেড়ে গেছে কোভিড এর কারণে। আচ্ছা, আচ্ছা, এখানে অনেক তানভীর কোশ্চেন করছে। আচ্ছা, ঠিক আছে। এখন ক্যাম্পেইনের লিমিটেশনস গুলো কি কি? কানপৃথী ফাউন্ডেশনের আপনার মতে লিমিটেশনস গুলো কি কি? প্রথম লিমিটেশন হচ্ছে যে এটা আপনি ফিনান্সিয়ালও বলতে পারেন, ম্যান পাওয়ার রিলেটেডও বলতে পারেন, যে ফিনান্স কম থাকায় ম্যান পাওয়ার কম, আর ম্যান পাওয়ার কম থাকায় কাজ করার ক্ষমতা কম। সো এটা হচ্ছে একটা জায়গা যে কানপেতরি হচ্ছে একটা মানে আমরা আমাদের গত অপারেশন শুরু থেকেই চলছিল হচ্ছে প্রাইভেট ডোনেশনের মাধ্যমে। আমরা কোনো অর্গানাইজেশনাল ডোনেশন বা সেরকম কিছু আমরা নেইনি, পুরোপুরি ব্যক্তিগত মানে ডোনেশনের মাধ্যমে আমাদের অর্গানাইজেশনটা রান করতো। গত 1 বছর থেকে, লাস্ট এপ্রিল থেকে সাজেদা ফাউন্ডেশন আমাদেরকে ফান্ড করছে। সো এই প্রথম আমরা আসলে একটা অর্গানাইজেশনাল ফান্ডিং পেয়েছি যারা আমাদেরকে ফান্ড করছে। এবং আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই যে কানপেতরি কিন্তু কোনো ফরেন ডোনেশন নেয় না। আমাদের ফাউন্ডার যে ইয়াসিম আপু, তার একটা ভিশন ছিল যে
কানপেতরি বাংলাদেশের মানুষের জন্য সার্ভিস, এবং এটা বাংলাদেশের জন্য একটা ইম্পর্টেন্ট সার্ভিস। এটার ডোনেশন পুরো আসবে বাংলাদেশ থেকে। এটার জন্য আমরা বাইরে থেকে ডোনেশন নিয়ে কাজ করব না। তো সেই জায়গা থেকে আমরা কখনোই বাইরে ফরেন ডোনেশন নেইনি, এবং এখনো আমরা যেটা বললাম যে লোকাল অর্গানাইজেশন গুলো থেকে আমরা বিভিন্ন সময় কিছু ডোনেশন বা সাপোর্ট পেয়েছি, কখনো ওয়ান টাইম ডোনেশন পেয়েছি, কখনো হয়তো কন্টিনিউয়াস কিছু দিনের জন্য পেয়েছি, বা স্পেসিফিক কোনো ক্যাম্পেইনের জন্য হয়তো ডোনেশন পেয়েছি, বাট বাইরে থেকে আমরা ডোনেশন নিই এবং মেজরিটি ব্যক্তিগত ডোনেশনেই চলতো। তো গত 1 বছর ধরে আমরা যখন আর কি একটা অর্গানাইজেশনাল ফান্ডিং পাচ্ছি, সেখান থেকে আমরা আসলে কাজের পরিধিতে আমাদের পক্ষে বাড়ানোটা সম্ভব হয়েছে। সো মেইন জায়গা থেকে যদি আমি বলি যে ফান্ডিং একটা অনেক বড় ব্যাপার এই ধরনের কাজ করতে গেলে। আসলে অ্যাজ এ চেঞ্জ, এই ব্যাপারগুলোতে আসলে চেঞ্জটা তো পুরো সোসাইটিতে আনা প্রয়োজন। সো একটা প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষে সোসাইটিতে চেঞ্জ আনার মতো পর্যায়ে পৌঁছানোটা খুব সহজ না। এক্ষেত্রে গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশনের সাথে কি কোলাবোরেশন কখনো করা হয়েছে বা এরকম কোনো সুযোগ ছিল? করার চেষ্টা আমরা করেছি, বেশ কয়েকবারই আমরা চেষ্টা করেছি, বাট গভর্নমেন্টের সাথে আসলে আমাদের মানে জিনিসটা কি, গভর্নমেন্টের প্রসেস গুলো বেশ লম্বা হয়ে যায় এবং তাদেরও কিছু লিমিটেশনস থাকে, আমাদেরও কিছু আইডিওলজিক্যাল জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে আসলে কখনো সেভাবে সুযোগগুলো হয়ে ওঠেনি গভর্নমেন্টের সাথে কাজ করার। তবে আমরা চেষ্টা করেছিলাম A2A এর সাথে কাজ, আমরা প্রজেক্ট বেশ কয়েকবারই আমরা প্রপোজাল সাবমিট করেছিলাম, বাট সেভাবে আসলে সুযোগটা হয়ে ওঠেনি। একটা জিনিস সেটা হচ্ছে ওই যে যারা ভলান্টিয়ার তারা কোন এজ গ্রুপের বা কোন জেন্ডারের বেশিরভাগ? ভলান্টিয়ার আমাদের এজ গ্রুপটা বলাটা সহজ, কারণ মোস্টলি আমাদের ভার্সিটি স্টুডেন্টরাই আমাদের এখানে ভলান্টিয়ার হয়। তবে অন্য এজ গ্রুপ থেকেও আমরা ভলান্টিয়ার পাই, তারা কিছুটা কম। সে আমাদের 70% ভলান্টিয়ার হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা যেমন যে বয়সে ঢুকেছিলাম, এনরোল করেছিলাম কানপেতরিতে, আমরা এখনো সেই ওই মানুষগুলোকেই পাই, ভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যারা রিসেন্টলি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এই ধরনের মানুষগুলোকে আমরা আসলে বেশি পাই। কারণ আসলে ভলান্টিয়ারিং কাজ এখানেও একটা জায়গা যে আমাদের কাজ করার যেটা বলছিলাম যে সমস্যা, যে ভলান্টিয়ারিং কাজকে কিন্তু আমাদের কান্ট্রিতে মানে অ্যাপ্রিশিয়েট করা হয় না। কি দরকার ভলান্টিয়ারিং কাজ করা? ভালোভাবে পড়াশোনা করো, যদি এক্সট্রা সময় থাকে টিউশন করো। ভলান্টিয়ারিং কাজ যে গুরুত্বপূর্ণ এটাকে কিন্তু ওইভাবে দেখা হয় না। সো দেখা যায় যে ভার্সিটির কিছু স্টুডেন্টদের হাতেই হয়তো সেই সময়টা থাকে যে ভলান্টিয়ারিং কাজ করার। আরেকটা জিনিস হচ্ছে যে প্রফেশনাল জায়গায় মানে যাওয়ার পরে কিন্তু মানুষের ওইভাবে কাজ করার সময়টা সে পায় না ভলান্টিয়ারিং কাজ করার। তো ওই জায়গা থেকে আমরা মেজরিটি অফ আমাদের ভলান্টিয়ার্স আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট। তবে অন্য এজ গ্রুপ থেকেও আমরা কিছু কিছু ভলান্টিয়ার আসলে পাই যারা কাজ করছে। আর জেন্ডারের দিক থেকে মানে জেন্ডারের দিক থেকে আমাদের মেজরিটি ফিমেল, তবে মেল খুব যে কম তা না, মোটামুটি 60% হচ্ছে ফিমেল ভলান্টিয়ার আর 40% মেল ভলান্টিয়ার। আর সবাই কি মানে ঢাকা কেন্দ্রিক বা ঢাকার বাইরে? হ্যাঁ, আসলে আমাদের যেটা বললাম যে আমাদের কাজটা আসলে আমাদের অফিস থেকে করতে হয়। তো লাস্ট 1 ইয়ারে আমরা কিছুটা একটা রিমোট মডেল স্টার্ট করেছি, কারণ প্যান্ডেমিকের কারণে মানুষের পক্ষে তো আর বাসায় থেকে বের হওয়া সম্ভব না। তো এই কারণে এখন আমরা ওয়ার্ক ফ্রম হোম একটা মডেল ডেভেলপ করেছি। বাট মডেলটা ওয়ার্ক ফ্রম হোম হলেও রেগুলার বেসিসে তাদের আসলে অফিসে আসা লাগে, সে মান্থলি বা 2 মাসে একবার অফিসে আসা লাগে, কিছু সেশনে অ্যাটেন্ড করতে হয়, কারণ এটা খুবই স্ট্রেসের একটা কাজ। এটা আসলে বাসায় একা একা করা পসিবল না। রেগুলার সুপারভিশনের দরকার হয়, রেগুলার রিফ্রেশার ট্রেনিং এর প্রয়োজন হয়। এই কাজগুলো করার জন্য আসলে অফিসের সাথে একটা কানেকশন থাকাটা খুব জরুরি। তো এই কারণে আমাদের ভলান্টিয়াররা যারা আছে সবাই ঢাকা বেসড, ঢাকার বাইরে থেকে আসলে ভলান্টিয়ার হওয়ার সুযোগটা নেই। ফারিহা একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করেছে যে গত 1 বছর যে আউটরিচটা বাড়ানো হলো, এটা কি কোনো স্পেসিফিক কোনো রিজন ছিল? না, আচ্ছা, স্পেসিফিক কোনো রিজন ছিল না। সত্যি কথা বলতে স্পেসিফিক রিজন যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের কোনো ফান্ডিং ছিল না এতদিন, এই কারণে আমরা আউটরিচ করতে পারিনি। যখনই আমরা ফান্ডিং পেয়েছি আমরা সেটা আউটরিচের দিকে আসলে ইনভেস্ট করেছি। আমরা সবসময় চাইতাম যে আসলে ফান্ডিংটা মানে আউটরিচে ইনভেস্ট করতে, আউটরিচের জন্য কিছু ফান্ড জোগাড় করতে, কিন্তু কখনোই সেভাবে আসলে ফান্ডটা জোগাড় করা হয়ে ওঠেনি। তো যখনই আমরা একটা ফান্ডিং পেয়েছি আমরা সেটাকে ইনভেস্ট করার চেষ্টা করেছি। তো গতবার যখন আমরা ফান্ডিংটা পেয়েছি আমরা ওটাকে আউটরিচের পিছনে আসলে ইনভেস্ট করেছি। তো এটাই আসলে রিজন।
আচ্ছা। আচ্ছা, আমার শুধু আরেকটি কোয়েশ্চেন আছে। স্টুডেন্ট তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেইজ করতে পারো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ফিউচার প্ল্যানস কি এখন আপাতত? কি দেখছেন আপনি কানপেতরি ফাউন্ডেশনে? ওকে, ফিউচার প্ল্যান অনেক বড়। ফিউচার প্ল্যান হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য মেন্টাল হেলথ সার্ভিস ইনশিওর করা, হোক সেটা কানপেতরি হোক সেটা প্রফেশনাল সার্ভিস। আমাদের কানপেতরি থেকেও আমরা প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করার প্ল্যান আছে আমাদের, কাউন্সিলিং, সাইকিয়াট্রিস্ট, যাই লাইক এখন আমরা যেহেতু শুধু বিফ্রেন্ডিং মডেলের সার্ভিস প্রোভাইড করছি। আমাদের টার্গেট হচ্ছে, যদি একটা লঙ্গার টার্গেট বলি, ওয়ান স্টপ মেন্টাল সাপোর্ট, যেখানে সাইকোলজিস্ট থাকবে, সাইকিয়াট্রিস্ট থাকবে, নর্মাল বিফ্রেন্ডার ভলান্টিয়ার সার্ভিস থাকবে। বাংলাদেশের প্রতিটা মানুষ এই সার্ভিসটা সম্পর্কে জানবে এবং প্রতিটা মানুষের জন্য এটা অ্যাক্সেসিবল হবে, এবং সার্ভিসটা আমরা যেন লো কস্টে দিতে পারি। পুরোপুরি আমাদের লো কস্ট সার্ভিস রাখার প্ল্যান। সো যত ধরনের মেন্টাল হেলথ সার্ভিসের যতগুলো দিক আছে সবগুলো দিককে ইন্ট্রোডিউস করা, 24/7 সুইসাইড হেল্পলাইন হটলাইন ওপেন রাখা, 24/7 আমাদের সার্ভিসটাকে এনশিওর করা, অ্যান্ড ইন জেনারেল বাংলাদেশের সোসাইটিতে মেন্টাল হেলথ সম্পর্কে মানুষের মাঝে যে ধারণাটা আছে সেটা চেঞ্জ করা। এটা হচ্ছে আমাদের লার্জার আমাদের ওইটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। ঠিক আছে, আসলে আমরাও চাই যে কানপেতরি ফাউন্ডেশন তাদের মিশন এবং ভিশনে সাকসেসফুল হোক, গোল অ্যাচিভ করতে পারুক খুব তাড়াতাড়ি। বিকজ আমাদের দেশে অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। স্টুডেন্টদেরকে আমি বলবো, তোমরা যদি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাও তাহলে অবশ্যই কানপেতরি ফাউন্ডেশনের ফেসবুক পেজ এক্সপ্লোর করতে পারো। তাছাড়া কানপেতরি ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও দেখতে পারো। আর আমি তোমাদেরকে এনকারেজ করবো যে তোমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করো। আশিক ভাই যেটা বললেন, ভলান্টিয়ারদের বাংলাদেশে অ্যাকচুয়ালি স্ট্যাটাস কম, প্রেস্টিজ কম পাওয়া যায়, কিন্তু তুমি সবকিছু তো আর মনিটারি আউটকাম দিয়ে চিন্তা করলে হবে না। ঠিক আছে, তুমি সোশ্যাল ওয়ার্ক করা কিন্তু শুধুমাত্র যে তুমি স্ট্যাটাসের জন্য করবা বা টাকার জন্য করবা তা কিন্তু না। মানুষের সাথে যে ইন্টারাকশন হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা লার্নিং। এই লার্নিং এর কোনো মূল্য নেই। ঠিক আছে, এখনই সময়। তোমরা যদি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাও তাহলে আশিক ভাইয়ের যে ইমেল অ্যাড্রেস আমি তোমাদেরকে দিয়ে দিব। আর আশিক ভাই, আর কিভাবে রিচ করা যাবে কানপেতরি ফাউন্ডেশনকে বা আপনাকে কিভাবে আমার ইমেল অ্যাড্রেসটা আপনি প্রোভাইড করে দিতে পারেন। কানপেতরের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে, কানপেতরের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারে। এই তো কানপেতরের ফোন নাম্বারে ফোন করতে পারে, ম্যানেজমেন্ট নাম্বার বা হেল্পলাইন নাম্বার, যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারে। ঠিক আছে। আর আর যদি ফিউচারে যদি কোনো কোয়েশ্চেন থাকে স্টুডেন্টস তাহলে আমাকে জানাবা, আমি আশিক ভাইয়ের ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবো। তাছাড়া কানপেতরি ফাউন্ডেশনের তো সব ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন তো ওয়েবসাইটে রয়েছে, তোমরা যখন ইচ্ছা তখন যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই, আপনি মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আমরা আশা করব যে ফিউচারে যদি কখনো আপনাকে আবার ইনভাইট করা হয় আপনি আবার আসবেন, আমাদের সাথে আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন আমাদের সাথে। অবশ্যই, যেহেতু ব্র্যাকের একটা ইনিশিয়েটিভ, যে কোনো সময় যদি আমাকে ডাকা হয় আমি অবশ্যই সেখানে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আরেকটা জিনিস আশিক ভাই যেটা স্টুডেন্টদের সামনেই বলি, সেটা হচ্ছে আমি হচ্ছে যখন মাস্টার্স করতে গিয়েছিলাম তখন দেখেছিলাম কি প্রত্যেকটা কোর্সের আউটলাইনের শেষে একটা হচ্ছে মেন্টাল হেলথ রিলেটেড, একটা হচ্ছে আলাদা একটা প্যারাগ্রাফ থাকে, সেখানে কাউন্সেলিং ইউনিটের নাম্বার থাকে, তারপর কোর্স রিলেটেড যদি কোনো ডিপ্রেশন থাকে স্টুডেন্টরা কিভাবে রিচ করবে টিচারকে বা এক্সপার্টদের কাছে কিভাবে রিচ করবে, এরকম আলাদা একটা সেকশন থাকে কোর্স আউটলাইনে। এটা কানপেতরি ফাউন্ডেশনের সাথে কোলাবোরেট করে যদি ব্র্যাক ইউনিভার্সিটি এবং কানপেতরি ফাউন্ডেশন যদি কোলাবোরেট করে এরকম কিছু যদি ইন্ট্রোডিউস করতে পারি আমরা, তাহলে মনে হয় স্টুডেন্টরা খুব বেশি বেনিফিটেড হবে। তো এটা নিয়ে আপনার সাথে হয়তোবা ফার্দার আরেকবার কথা বলবো ইমেলে, যে দেখা যাক যে আমরা ব্র্যাকের রেজিস্ট্রার অফিসের সাথে কোলাবোরেট করে এটা ইন্ট্রোডিউস করা যায় কিনা। কোর্স আউটলাইনের শেষে মেন্টাল হেলথ রিলেটেড একটা প্যারাগ্রাফ, সেখানে এক্সপার্টদের নাম্বার, কানপেতরি ফাউন্ডেশনের নাম্বার থাকতে পারে সেখানে, বা ব্র্যাকের যে কাউন্সিলিং ইউনিট রয়েছে তাদের নাম্বারটা প্রোভাইড করা, এরকম একটা যদি ইনিশিয়েটিভ নেওয়া যায়। তো এটা ফার্দার আমি হয়তো আপনার সাথে পরে আরেকবার যোগাযোগ করবো এই নিয়ে। শিওর, আমরা সবসময় এই কোলাবোরেশন গুলোর জন্য আসলে আমরা সবসময় ওপেন। সো যেটা যদি হয় আমরা খুবই খুশি হব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আশিক ভাইয়া। স্টুডেন্ট তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল। টেক কেয়ার। থ্যাংক ইউ।